রিয়াজ খুব দরিদ্র ঘরের ছেলে। তার বাবা মারা গেছে অনেক আগে। মাকে নিয়ে তার ছোট্ট একটি ভাঙাচুরা ঘরে থাকা হয়। একদিন দুপুরে, মা, আমি একটু বাইরে যাচ্ছি। এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস বাবা? এমন সময় তো বাড়ি থেকে বের হওয়া উচিত না। কিচ্ছু হবে না মা, তুমি তো আছো আমার জন্য দোয়া করার জন্য। আর যেভাবে সংসারের অভাব জেগে বসেছে, আমি বাড়িতে বসে থাকলে কি আর চলবে? এসব নিয়ে তো ভাবছিস কেন বাবা? তোর মাথার উপরে তো এখনো আমার হাত আছে, তাই না? যতদিন আমি বেঁচে আছি ততদিন তোকে কষ্ট করে কামাই করতে হবে না। আর তাছাড়া তুই মাত্র 13 বছরের একজন দুরন্ত কিশোর। তুই এখন পড়ালেখা ছেড়ে কিনা সংসারের হাল ধরবি? না মা, আমি তোমাকে এত কষ্ট করতে দেখতে পারবো না। আমার যে বড্ড কষ্ট হয় মা। আমি বেশি দূরে যাব না, দেখো বাড়ি থেকে কয়েক কদম হেঁটে সামনে যে ক্ষেত রয়েছে সেখানেই যাব। আমার সাথে কিছু আখের বীজ আছে, সেগুলো নিয়ে ওখানে পুঁতে দিব। বিধাতার কৃপায় যদি কিছু আখ হয় তাহলে ব্যবসা শুরু করব ভাবছি। তুমি দোয়া করো মা, আমি বের হচ্ছি। ঠিক আছে বাবা, তোকে আমি আর বাধা দিব না। সাবধানে যাস, বিধাতা তোর মঙ্গল করুক। তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস, আমি কিন্তু তোর জন্য অপেক্ষা করব। রিয়াজ তার মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। পথে হাঁটতে হাঁটতে সে চিন্তা করলো, মাকে তো খুব বড় মুখ করে বলে আসলাম আমি কাজ করতে বের হচ্ছি, কোনোভাবে আখের চাষ করতে পারি কিনা সে ব্যবস্থা করবো বলে বের হলাম। এখন কে জানে এই আখগুলো আসলেই কোনো কাজে আসবে কিনা। হে বিধাতা, তুমি আমায় সাহায্য করো। কিছু দূরে হাঁটতে হাঁটতে একটি লম্বা চুলের মেয়েকে উল্টো ফিরে দাঁড়িয়ে থাকতে দেখলো সে। বড় বট গাছের নিচে দাঁড়িয়ে ছিল সে মেয়েটি। কি ব্যাপার, এই ভর দুপুরে এই বট গাছের নিচে এটা কে দাঁড়িয়ে আছে? আর এভাবে খোলা চুলে বট গাছের নিচে এভাবে দাঁড়িয়ে আছে কেন? দেখি তো, একটু কাছে গিয়ে জিজ্ঞাসা করি। মেয়েটির কাছে এগিয়ে যেতে লাগলো রিয়াজ। সাথে সাথে মেয়েটি তার দিকে ফিরতেই দেখলো এক পেতনি। এইবার তোকে বাগে পেয়েছি বাছা। এখন আর তোকে আমি ছাড়ছি না। তোকে আমি এখন আমার সাথে করে ঘরে নিয়ে যাব। সেখানে ইচ্ছা মতো টুকরো টুকরো করে গরম পানিতে ফুটিয়ে মজা করে খাবো তোকে। ও মা গো, এ কি? এই তো দেখছি একটা জলজন্ত পেতনি। বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। আরে দাঁড়া, পালাচ্ছিস কোথায়? তোর মতো একটা মাংসের মানুষকেই তো আমি এতদিন ধরে খুঁজছিলাম। তোকে বেশ কয়েকদিন ধরে দেখছি আমি, আমার বড্ড ভালো লেগেছে। এখন আর তোকে ছাড়ছি না, যতই চিল্লা পাল্লা কর না কেন, তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না। এই শোন, এখানে একদম চুপটি করে বসে থাকবি। যদি একটু কান্নাকাটি করেছিস তাহলে তোকে একদম জ্যান্ত চিবিয়ে খাবো। তখন বুঝবি মজা কাকে বলে। আমি কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছি। পেতনি সেখান থেকে বেরিয়ে গেল। রিয়াজ তার মতো গুনগুনিয়ে কান্না করতে লাগলো। ও মা, মাগো, আমার কি ভয় করছে। মা, আমি তোমার কাছে যাব। ও বিধাতা, আমি বাড়ি যাব, আমাকে এখান থেকে উদ্ধার করো। আমি আমার মাকে একটাবার দেখতে চাই। মা, ও মা, আমি অনেক বড় ভুল করেছি তোমার কথা না শুনে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেল। রিয়াজের মা চিন্তায় অস্থির হয়ে গেলেন। ছেলের চিন্তায় কোথাও স্থির হয়ে বসতে পারছে না বলে বাড়ির উঠোনে পায়চারি করতে শুরু করলো। আমার খোকাটা সেই বর দুপুরে বেরিয়ে গেল, অথচ এখন প্রায় সন্ধ্যা হতে চললো। সামনের ক্ষেতটা তো অত দূরে না, সেখানে যেতে আর সেখান থেকে আসতে তো এত দেরি হবার কথা না। কোথায় গেল আমার খোকা? হে বিধাতা, ওকে রক্ষা করো। আমার বুকের ধনকে সাবধানে রেখো। অক্ষত অবস্থায় আমার কাছে ফিরিয়ে দিও বিধাতা। আমার যে সে ছাড়া আর কেউ নেই। সন্ধ্যার পরে পেতনিটা তার প্রয়োজনীয় তেল, নুন, চিনি, আদা, রসুন, কাঁচা লঙ্কা এসব নিয়ে চলে আসলো। কি রে, সারাদিন এখানে চুপচাপ বসেছিলি তো? বাইরের কেউ বুঝতে পারে নাই তো তুই যে এখানে একা আছিস?
না গো না, তোমার কথার উপরে আমি আর কিচ্ছুটি করিনি। বেশ বেশ, ভালো ছেলে তুই। আচ্ছা, তোর সাথে যে থলিটা আছে ওতে কি আছে রে? দেখি তো, আমাকে একটু দেখা। পেতনি টান দিয়ে থলিটা খুলে দেখলো ভিতরে আখের চারা। এ কি রে? এ তো দেখছি আখের চারা। এতগুলো আখের চারা দিয়ে তুই কি করবি? আমি খুবই গরিব ঘরের ছেলে। আমি এই আখের চারাগুলো লাগিয়ে বড় বড় আখ চাষ করতে চেয়েছিলাম। সেখান থেকে আখের ব্যবসা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমায় খেয়ে ফেলবে। তাই আমার সেই স্বপ্ন আর পূরণ হবে না। ওইদিকে আমার অসহায় মাটাও বাড়িতে একা একাই তার ছেলের কষ্টে বাকিরা জীবন কাটিয়ে দেবে। কেন রে, তোর বুঝি বাবা নেই? না, বাবা মারা যাওয়ার পর থেকেই আমাদের সংসারে এত অভাব অনটন। এইসব শুনে পেতনিটার খুবই মায়া হলো। সে রিয়াজের হাতের বাঁধন খুলে দিয়ে মাথায় হাত রেখে বলল, আমাকে ক্ষমা করে দিস। আসলে আমি অনেক দিন ধরে কোনো মানুষের মাংস খাইনি। তোকে দেখে বড্ড লোভ হয়েছিল, কিন্তু তুই এত কষ্ট করে জীবন যাপন করছিস জানলে আমি কখনোই তোকে এভাবে নিয়ে আসতাম না। তবে তুই যদি চাস, তোকে আমি সাহায্য করতে পারি। সত্যি সত্যি তুমি আমায় সাহায্য করবে? হ্যাঁ, একদম সত্যি বলছি। এই তো আমার এই বাড়িটা দেখছিস, এটা আমি আমার জাদুর শক্তি দিয়ে পুরো ক্ষেতের মতো বানিয়ে ফেলতে পারবো। এখানকার মাটি, আবহাওয়া সবকিছু হবে সত্যিকারের ক্ষেতের থেকেও বেশি উত্তম। তোর আখের এত বেশি বাম্পার ফলন হবে যে সেই আখের জন্য কখনো তোর ব্যবসায় লোকসান হবে না। আমি যে তোমার কাছে কি বলে কৃতজ্ঞ প্রকাশ করব তা আমি বুঝে উঠতে পারছি না। আরে অত কৃতজ্ঞ হতে হবে না, তুই শুধু তোর আখের মধ্যে থেকে সব থেকে বড় আখটা আমাকে দিয়ে দিবি, তাহলেই হবে। জানিস তো, আমি যখন বেঁচে ছিলাম তখন যে আখ আমার কত প্রিয় ছিল। আমার বাবা প্রত্যেক হাটবারে আমার জন্য বিশাল বড় আখ নিয়ে আসতো, কিন্তু সেই যে মরে গেলাম, সেই মরার পর থেকে আর আখ খাওয়া হলো না আমার। তুমি কোনো চিন্তা করো না পেতনি দিদি, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। আমি এখনই আখের চারাগুলো লাগিয়ে বাড়ি ফিরতে চাই। আমার মা নিশ্চয়ই আমার জন্য খুব চিন্তা করছে। আচ্ছা দাঁড়া দাঁড়া, অত তাড়াহুড়ো করিস না। আমি আগে জাদুর মাধ্যমে এখানে ক্ষেতের ব্যবস্থা করি। পেতনি তার জাদুর শক্তির মাধ্যমে সেখানে বিশাল বড় এক ক্ষেতের ব্যবস্থা করলো। এই নে, এবার পুঁতে ফেল। রিয়াজ পটাপট সব চারা লাগিয়ে দিতে লাগলো। পেতনি দিদি, আমি তাহলে আর চলি। কাল ভর দুপুরে আবারও এখানে আসবো। আচ্ছা, সাবধানে যাস। পরদিন দুপুরে রিয়াজ এসে পেতনি সেই জাদুর ক্ষেতে সবগুলো আখের চারাকে একদম বড় আর উন্নত জাতের দেখে পুরো অবাক হয়ে গেল। সে কি, এক রাতের মধ্যেই এত বড় বড় আর এত সুন্দর আখ হয়ে গেছে? এমনি এমনি কি আর তোকে বলেছিলাম এটা জাদুর ক্ষেত? রিয়াজ এগিয়ে গিয়ে একটি বড় আখ কেটে সেটি পেতনির দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও পেতনি দিদি, আমার এত বড় উপকার করার জন্য এটা আমি তোমার উপহার হিসেবে দিলাম। এর পরের গুলো তুমি পাওনা হিসেবে পাবে। সত্যি বলছিস? সত্যি বলছিস তুই এটা আমায় উপহার হিসেবে দিলি? হ্যাঁ দিদি, এখন থেকে তোমার যখনই মন চাইবে তখনই আখের বাগান থেকে তুমি আখ তুলে খেও, কেমন? এরপর রিয়াজ সেই আখগুলো বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করলো এবং এতে করে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেল। রিয়াজ ও তার মা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।